আপনি কি বিশ্বাস করবেন যে ৪০ বছরের পুরনো একটা ফুড পিরামিড একদিনে উল্টে গেছে? যেটাকে এতদিন বলা হতো হেলথি ডায়েট, সেটা আজকে বলা হচ্ছে রোগের মূল কারণ। স্কুল, হাসপাতাল, আর্মি সেন্টার, হ্যাঁ? নার্সিং হোম সব জায়গায় খাবার বদলে যাবে। ডায়েট প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? আজকে আমি আপনাকে বা আপনাদেরকে এমন একটা পরিবর্তনের কথা বলব, যেটা আমি নিজেও বহু বছর ধরে আশা করছিলাম যে চেঞ্জ হবে। বাট এত তাড়াতাড়ি আসবে সেটা আসলে ভাবিনি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এহরান জামিল বলছি। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। তো আমরা আমাদের সেন্টারে দীর্ঘদিন ধরে যে ডায়েট বা গাইডলাইনটা বা নিউট্রিশনাল গাইডলাইনটা পেশেন্টদের দিচ্ছিলাম। তো তারই সুন্দর একটা বহিঃপ্রকাশ বা একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম বা উপস্থাপনা দেখলাম বা স্বীকৃতি দেখলাম যে আ আমেরিকান যে ডায়েটারি অ্যাসোসিয়েশন এটাকে প্রেজেন্ট করল। তো এখন যে বিষয়টা আসলে দেখলাম যে ৪০ বছর ধরে, হ্যাঁ? যে আমরা আমাদের যে খাদ্য নির্দেশিকা ছিল বা ফুড পিরামিড ছিল, সেটার একটা ভিত্তি ছিল যে কার্বোহাইড্রেট বা শস্য জাতীয় গ্রেইন থেকে যে খাবারগুলো, সেগুলো বেশি করে খেতে বলা হতো। দিনে ৬ থেকে ১১ বার পর্যন্ত খাবেন। তারপরে মানে হচ্ছে আপনার ভাত, রুটি, পাউরুটি, সিরিয়াল এই জাতীয় খাবারগুলো বেস ধরে মানে এগুলো বেশি খেতে হবে। আর ফ্যাট খুব কম খেতে হবে, কোলেস্টেরল কম খেতে হবে, স্যাচুরেটেড ফ্যাট তো অনেক কম খেতে হবে। এই ধরনের হিসাব ছিল। তো ক্যালোরি ইন বনাম ক্যালোরি আউট এরকম একটা হিসাব ছিল। কিন্তু এবার যেটা হয়েছে এটা শুধু সংখ্যাটা পরিবর্তন হয়নি, এটা পুরো মডেলটাই চেঞ্জ হয়েছে। এবং এবার তারা সরাসরি বলছে যে আল্ট্রা প্রসেসড ফুড ৯০% ক্রনিক রোগের কারণ। তো যেটা আমরা বলে আসছি যে আমাদের এই আগের যে ডায়েট প্ল্যানটা সেটা কিন্তু আসলে আমাদের স্থূলতা বা ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হার্টের প্রবলেম বা হৃদরোগ এই জাতীয় সমস্যাগুলোর কারণ ছিল। যাই হোক এতদিন এই কোম্পানিগুলো বা যাদের পৃষ্ঠপোষকতায় ডায়েট প্ল্যানগুলো ছিল তো সেটা তারা নীরবতা ভেঙেছে। এটা অবশ্যই এর পেছনে অনেকের ভূমিকা আছে। তো তারা তাদের সক্রিয় ভূমিকা এবং সারা পৃথিবীতে আমাদের ফাংশনাল মেডিসিন ডাক্তারদের আ আ প্রচারণা সবকিছুই এখানে প্রভাব ফেলেছে। তো যাই হোক প্রোটিন নিয়ে যে বড় পরিবর্তনটা মানে হয়েছে যেটা, আগে বলা হতো প্রোটিন মানে আমাদের ডায়েটের মধ্যে বেশি দরকার নেই। প্রতি কেজিতে মাত্র 0.8 গ্রাম নিলেই হবে। অর্থাৎ ১৮০ পাউন্ড মানুষের জন্য প্রায় ৬৫ গ্রাম প্রোটিন। কিন্তু এখন বলা হচ্ছে প্রতি কেজিতে 1.2 থেকে 1.6 গ্রাম প্রোটিন। মানে একই মানুষ ৯৮ থেকে ১৩১ গ্রাম প্রোটিন নিবেন। তাহলে এই যে বিশাল একটা পরিবর্তন এটা খুব ভালো। শুধু প্ল্যান্ট প্রোটিন না, এখানে কিন্তু ভালো মানের প্রাণিজ প্রোটিন অর্থাৎ ইভেন আপনার রেড মিট এর কথাও কিন্তু বলা আছে। তো এটা আমাদের হরমোনাল স্বাস্থ্য ভালো রাখার জন্য, ব্লাড সুগার ঠিক রাখার জন্য, মাংসপেশি বিল্ড আপ করার জন্য এটা কিন্তু একটা গেম চেঞ্জিং ডায়েট। তো অনেক 100% চেঞ্জ হয়নি আমাদের মডেলটায়। কিন্তু অনেকখানি তারা পজিটিভলি চলে আসছে। আশা করি ফিউচারে আরো বেশি চলে আসবে। যত এভিডেন্স যুক্ত হচ্ছে তত তারা আসতে বাধ্য। কিন্তু এখন সমস্যাটা কোথায়? সমস্যা একটাই, যেমন আমাদের পুরো ফুড সাপ্লাই। মানে আমাদের পুরো ফুড সাপ্লাইটা কিন্তু আল্ট্রা প্রসেস খাবারের উপর দাঁড়িয়ে আছে। আজও ৫০% এর বেশি ক্যালোরি আল্ট্রা প্রসেসড ফুড থেকে আসে। তাই বাস্তবে এটা মানে যেই প্ল্যানটা বাস্তবায়ন করা কিছুটা ডিফিকাল্ট হবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে ফুডের ডেফিনিশন। তো ফুড মানে হচ্ছে যেটা খাওয়া যায় আর অনেকদিন ভালো থাকে। হ্যাঁ? মানে এটাই এখন ফুড ডেফিনিশন হিসেবে আমরা জানি। কিন্তু আসলে বায়োলজিক্যালি ফুড মানে হচ্ছে যেটা আমার জীবনকে টিকিয়ে রাখতে দরকার। শরীর রিপেয়ার করে, শক্তি দেয়, আমাদের গ্রোথ আনে। এটা কিন্তু সত্যিকার ফুডের ডেফিনিশন হওয়া উচিত। এই ২ টা ডেফিনিশন এক না, মানে আগেরটা এবং পরেরটা। আমাদের পরের ডেফিনিশনটাকে আমরা গ্রহণ করি। আর আমার মতে যেটা আগে ফুডের ডেফিনিশনটা অবশ্যই ঠিক করতে হবে। যেটা জীবন টিকিয়ে রাখতে পারে না, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেটা আসলে ফুড হতে পারে না বা ফুড হওয়া উচিত। তো ফুডটাকে আগে চিনতে হবে। খাবার মানে পেটে গেলেই, পেট ভরলেই এটা ফুড না। সবচেয়ে বড় যে বিষয়টা এখানে আ অনুপস্থিত সেটা হচ্ছে এই নতুন গাইডলাইনে যেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে এই কথাটা বলা হয়নি। যে ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা অধিকাংশ রোগের মূল কারণ। আর ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের ২ টা বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের কম কার্ব খেতে হবে এবং ভালো অ্যামাউন্টের ফ্যাট এবং প্রোটিন গ্রহণ করতে হবে। কার্বোহাইড্রেট কমিয়ে ফেলতে হবে এবং বারবার খাওয়া যাবে না। হ্যাঁ? আগে যেমন ঘন ৬ মানে ২ ঘন্টা পর, ৩ ঘন্টা পর, ১ ঘন্টা পর খাওয়ার নির্দেশনা ছিল। এটা খাওয়া যাবে না। এখন ইনসুলিন তাহলে আমাদের ঘন খাওয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমাদের কার্ব কমিয়ে ভালো ফ্যাট এবং প্রোটিন গ্রহণ করতে হবে। এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কথাও এটা গাইডলাইন এ নাই। তো সম্ভবত এটা করেছে যে তারা এতদিন ধরে যে ডায়েটটা প্রমোট করেছে। তো একদিনে তো তারা একবারে 160 ডিগ্রি অ্যাঙ্গেল এ ঘুরে যাওয়া কঠিন তাদের জন্য। তো তারপরেও তাদেরকে আ কনগ্রাচুলেশন যে তারা যেকোনো কারণেই হোক অনেক পরিবর্তন এনেছেন এবং ফিউচারে বাকি পরিবর্তনটাও চলে আসবে। তো স্যাচুরেটেড ফ্যাট প্রসঙ্গে এখনো তারা বলছেন যে স্যাচুরেটেড ফ্যাট 10% এর বেশি খাওয়া যাবে না। তো সমস্যা হলো আ মানুষ তাহলে এখন মানে কি ধরনের ফ্যাট খাবে? সিড অয়েল খাবে না রিফাইন্ড তেল খাবে? যেগুলো নিজেরাই মানে এগুলো কিন্তু সব মানে প্রসেসড ফুড এর অংশ। তবে ভালো দিক হলো যে তারা রিফাইন্ড অয়েলকে আল্ট্রা প্রসেস রিফাইন্ড অয়েল এবং আল্ট্রা প্রসেসড ফুড নিয়ে কথা বলছে।
তো আমরা তো অবশ্যই রিফাইন্ড অয়েল এবং আল্ট্রা প্রসেসড ফুড এর বিরোধী এবং এটা বলি যে এটা আমাদের বডিতে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়, ইনফ্লামেশন বাড়িয়ে দেয় এবং আমরা জানি যে ক্রনিক ইনফ্লামেশন ক্রনিক ডিজিজের মূল কারণ। ইন্ডাস্ট্রিয়াল স্টার্চের কথা তারা সরাসরি বলে নাই, কিন্তু রিফাইন্ড কার্বোহাইড্রেট শব্দটা উচ্চারণ করছে। এগুলোর মধ্যে আছে ময়দা, হ্যাঁ, মডিফাইড কর্ন স্টার্চ যেটা ভুট্টা থেকে তৈরি হয়, মল্টোডেক্সট্রিন যেটা চিনি থেকেও বেশি ব্লাড সুগার বাড়িয়ে দেয়। তো এগুলো যদি আমি বাদ না দিই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য বা আমাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্য আমরা ফিরে পাবো না বা আমরা অনেক অসুস্থতায় মেটাবলিক সিনড্রোম জাতীয় অসুখ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, ফ্যাটি লিভার, পিসিওএস এই জাতীয় সমস্যায় আক্রান্ত হতে থাকবো বা হরমোনাল ইমব্যালেন্স। তো শেষে যে কথাটা বলছি যে সেটা সব মিলিয়ে এটা একটা ঐতিহাসিক পরিবর্তন অবশ্যই এবং আমি সত্যি এক্সাইটেড এবং আমাদের এটা সারা বিশ্বের মানুষের জন্য এটা একটা ভালো অনুপ্রেরণা। এখন চিকিৎসকদেরকে এটা পরিবর্তন মানে কনভেনশনাল চিকিৎসক বা কনভেনশনাল নিউট্রিশনিস্ট যারা এতদিন সেই গাইডলাইনের দোহাই দিয়ে কথা বলতেন, তো তারাও এখন চেঞ্জ হবেন। কারণ এটা এভিডেন্স অনেক বেশি এভিডেন্স সারা পৃথিবী থেকে তারা পেয়েছেন বিধায় এটা চেঞ্জ হতে বাধ্য হয়েছেন এবং ফিউচারে বাকি যতটুকু পরিবর্তন তারা এখনো আনেননি সেটা আনবেন। তবে আপনাকে নিজেকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ? কারণ গাইডলাইন বদলালেও অভ্যাস যদি আপনি না বদলান তাহলে কিন্তু রোগ ভালো হবে না। ঠিক আছে? তো আপনার মতামত কমেন্টে জানাবেন। আর ইনসুলিন রেজিস্ট্যান্স, ইন্টারমিডিয়েট ফাস্টিং এগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি। যেগুলোর কিছু লিংক আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেগুলো দেখে নিবেন। বা আমার চ্যানেলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট এই জাতীয় ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে যত বেশি এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন তত বেশি তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।